গতকাল এসেছিলেন জগন্নাথ ওকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। উনি যদি একজন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন। জনাব জি বাকের মজুমদার, আমি একটা জিনিস এই আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন থেকে এটা শুরু হয়েছে। যখন এই আন্দোলনের মধ্যে থেকে গিয়ে কেউ স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, তারপর থেকে আপনারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তার আগে থেকে জনাব মাহফুজ আলমের একটা পরিষ্কার অবস্থান আছে হচ্ছে জামাতে ইসলামের এগেনস্টে, এরকম মনে হয়েছে, যেই কারণে তাকে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন, ক্ষমা চাইতে বলেছেন, পরে আবার একটা স্ট্যাটাস তুলে ফেলেছেন। আপনি আপনার ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন, ফেসবুকে লিখেছেন, তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড়, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপ দাদার। আপনারা জামায়াতে ইসলামী এই রকম সাংঘাতিকভাবে, জামায়াত বা শিবির আপনাদের প্রতিপক্ষ কি করে হলো, বা আপনারা তো মাঠে একসঙ্গেই ছিলেন, বা অনেকে বলছেন জামায়াত শিবিরের লোকজন আপনাদেরকে গণ আন্দোলনের সময় বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন, সাহচর্য দিয়েছেন, প্রোটেক্ট করেছেন। এখন আপনারা কি এই জায়গা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে চাচ্ছেন? এইটার জন্য কি আপনারা নতুন কোনো পলিটিক্সের খেলা এখানে খেলা হচ্ছে? আপনি যদিও রাজনৈতিক দলটির সাথে জড়িত না, আপনি ছাত্র সংগঠনের সাথে জড়িত, আপনি যদি একটু এক দুই লাইনে ব্যাপারটা বলতেন। আচ্ছা, আপনি যেটি মাহফুজ আলমের বলেছেন যে উনি এর আগে থেকে ওনার অবস্থান স্পষ্ট, উনি জামাতের বিপক্ষে একটা পক্ষে না বা এরকম একটা অবস্থান নিয়েছেন। তবে আমার কাছে বিষয়টি এরকম মনে হয়নি, বরং মাহফুজ আলমের যে অবস্থানটা ছিল সেটা ছিল 1971 পক্ষে, আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। তো মাহফুজ আলমের এটাকে হচ্ছে বিভিন্নভাবে জামাত বিরোধী দেখানো হচ্ছে, বরং আমার কাছে মনে হয়েছে যে মাহফুজ আলম উনি এর চেয়ে যতটা না জামাত বিরোধী অবস্থান নিয়েছেন, তার চেয়ে বেশি উনি মুক্তিযুদ্ধের পক্ষে একটা অবস্থান নিয়েছেন এবং 24-এর পক্ষে একটা অবস্থান নিয়েছেন। আর আরেকটা বিষয় যেটা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেখানে স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ, মানে এখানে কি হয়েছিল, গণ অভ্যুত্থানের মধ্যে যখন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, তখন গণ অভ্যুত্থানের একটা এটা অর্গানিক দাবি হিসেবে ছিল যে আওয়ামী লীগের আসলে কিভাবে এখানে কিভাবে রাজনীতি হবে। এবং গণ অভ্যুত্থানে যারা ছিল তারাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা বিভিন্নভাবে উঠিয়েছিল। কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানকার যারা সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল এবং যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ছিল, তারা কিন্তু কিভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবে বা যারা এখানে খুনের সাথে জড়িত তাদের কিভাবে শায়েস্তা করবে, তার কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি। ফলত আমরা দেখেছি দীর্ঘ 9 মাস বিভিন্ন অব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ মিছিল করছে, কিন্তু তাকে ধরার জন্য কোনো ধরনের কোনো আইনি ভিত্তি ছিল না। তো এখানে সর্বশেষ এখানে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ, উনি যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দেন এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু সেখানে উপস্থিত হয়, এবং আমরা দেখেছি সেই শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবেই চলছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ কিন্তু তাদের দাবি দেওয়া থেকে শুরু করে এখানে যে ধরনের পোর্ট্রেট দরকার সব করছিল। কিন্তু আমরা দেখি যে এক পর্যায়ে এখানে এই আন্দোলনকে স্যাবোটাইজ করার জন্য এখানে দলীয় স্লোগান ব্যবহার করা হয়। এখানে আপনি যে স্লোগানের কথা উল্লেখ করেছেন যে গোলাম আজমের বাংলায় আহ আওয়ামী লীগের ঠাঁই নেই, এরকম একটা স্লোগান দেওয়া হয়, এবং সেখানে আমরা দেখি যে শিবিরের যে সাংগঠনিক একটি গান সেটাও গাওয়া হয়। তো এটা যখন একটা গণমানুষের আন্দোলন এবং এখানে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করছে, বিভিন্ন দলমতের মানুষজন অংশগ্রহণ করছে, আমরা আমার আমার ব্যক্তিগতভাবে বা আমার সংগঠন আমাদের মনে হয়েছে এই আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার জন্য আসলে এই ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা তার গঠনমূলক ওকে, আমরা নিন্দা জানিয়েছি, আমরা আমাদের মতো করে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। জি জনাব বাকের মজুমদার, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিনের কাছে যাই। জনাব নাসিরউদ্দিন, আপনি বয়সে তরুণ, এবং কিন্তু আমি আপনাকে অনেকদিন ধরে জানি, বা বেশ কিছুদিন ধরে জানি, অনেকদিন ধরে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেন, বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করতে চেষ্টা করেন। সেই হিসাবে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের প্রতিপক্ষ হইতে হচ্ছে, জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ, মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান, বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান, জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয়, সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত? জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া, জামায়াতকে আসলে যদিও 3 জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার 91-এর পরে পুনর্বাসন করা, জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া, জামাতের সাথে জোটের পর জোট করা, এবং বিএনপি তো আসলে জামায়াত যত না শক্তিশালী দল, তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে, তাই না? আপনারা কি এরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা, আদর্শের না? জনাব নাসিরউদ্দিন। আপনাকে ধন্যবাদ জনাব খালেদ মদ্দিন ভাই। আপনাকে আমরা আসলে এটি আপনি যেরকম ভাবে দেখছেন আমরা আসলে সেরকম ভাবে দেখছি না। আপনি যদি দেখেন জামাতে ইসলাম এর আগেও আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনীতির অংশীদারিত্বের মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম করেছে, এবং আন্দোলন সংগ্রাম বিএনপির বিরুদ্ধেও তারা করেছিল অতীতে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাতে ইসলামের যে রাজনৈতিক জোট ছিল, এটি
প্রথমে একটি আন্দোলনমুখী জোট ছিল, তারপরে আপনি জানেন তার পরবর্তী সময়ে এটি একটি সরকার সরকার গঠিত হয়েছিল এই দুই জোটের মধ্যে। অতীতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনমুখী জায়গা থেকে বিএনপি সমর্থন করলো। একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি, তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগতভাবে সেটি মনে হচ্ছে। আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না। আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল, কিন্তু সে প্রেক্ষাপট এখন আর তৈরি নেই। সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তখনই জামাত তার আসল যে রূপটা, সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসমক্ষে সে প্রকাশ করেছে। এটি আসলে আমরা মনে করছি। এবং জনাব নাসিরউদ্দিন, আমি একটু আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি। আপনি এটি বলছেন বটে, কিন্তু আসলে আপনি যদি 2000 পরবর্তী বিএনপির রাজনীতি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব। বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে, বিএনপি যাতে জামায়াতের সাথে সংস্রব না রাখে। অনেকে অনেকভাবে বলেছেন, বিএনপি কিন্তু সেটা করে নাই। বরং বিএনপি জামায়াতকে 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে, বিএনপি জামায়াতকে বাংলাদেশে মেইন স্ট্রিমটা করেছে, এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে। পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার, বিএনপি সেটা করতে দেয় নাই। এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই, মাঠে পাওয়ারে আসতে পারবে, খুবই মজা হবে তাদের, তখন সে আবার জামাতকে অস্বীকার করতেছে। বিএনপি, আপনার কাছে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ? না, দেখুন, আমি সেরকম ভাবছি না। আপনি যেটুকু বলছেন যে বিএনপি অতীতে জামাত ইসলাম বিএনপির সাথে সম্পর্ক ছেদ করতে চেয়েছে, এরকম তথ্য আসলে আমার জানা নেই। মানবজমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে, মানবজমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে যে জামাত আসলে বিএনপিকে ছাড়তে চায় না, বরং আন্দোলনমুখী পরবর্তী সময় যে একটি সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে সে সরকার পরিচালিত হয়েছিল, এবং এটি আন্দোলনের পরবর্তী সময় একটি সরকার আমরা দেখেছি। এবং গত 15-16 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, বিশেষ করে 2014 সালে যে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে নিশিরাতের নির্বাচন, এবং 2024 সালে যে আমির দামি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনগুলোতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এককভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল। খুব বেশি কিন্তু জামায়াতে ইসলামকে আন্দোলনে অর্থাৎ বিএনপিকে সহযোগিতা করেছে এরকম কিন্তু খুব বেশি মাঠে দেখা যায়নি। এখন আপনি যেটুকু বলেছেন যে স্বার্থের জন্য, আমরা সেরকম মনে করছি না। আমরা মনে করছি যে তখন একটি প্রেক্ষাপটের কারণে জামাতের সাথে বিএনপির যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কের সফলতা বা সুফল পেয়েছে জামায়াতে ইসলাম, কিন্তু সেই সম্পর্কে সুফল কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায়নি বলে আমি মনে করি। বরং বাংলাদেশ আপনারা কি এই প্রশ্নের মুখোমুখি হন? সাধারণভাবে এই কথা বলা হয় যে বিএনপি অনেক মানে বিএনপি চেয়ারপারসন কখনো আপোষ করেন না, কিন্তু 3 দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকে কে রাজনীতিতে নিবে না, তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে এই রাজনীতি করে, এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল। কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে, জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে, এই কথা বললে তো বাংলাদেশের রাজনীতিক ইতিহাসই অন্যরকম হইতো। আওয়ামী লীগ তো কোনোদিন এই চেতনাটা এমনি বিক্রি করতে পারতো না, বিএনপি যদি এই অবস্থানটা 15 বছর আগে নিত। এটার মুখোমুখি আপনাদের হইতে হয় না কখনো এই প্রশ্নের? এটি তো এই প্রশ্নের মুখোমুখি তো হতে হচ্ছে। আমরা তো অস্বীকার করছি না যে জামাতের সাথে বিএনপির একটি রাজনৈতিক জোট ছিল, এটি তো অস্বীকার করার উপায় নেই। এবং সেই রাজনৈতিক জোট থেকে একটি সরকারও ছিল 4 দলীয় জোটের, এটি তো আমরা কোনোভাবে অস্বীকার করছি না। কিন্তু আমরা যেটি বারবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে 4 দলীয় জোটের সরকারের যে সমালোচনা বা সরকারের থেকে বিএনপির প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব, সেটি কিন্তু জামাতকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাতের থেকে এক ধরনের সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে। এখন দেখুন, একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে, গণ অভ্যুত্থান যখন সফল হয়েছে, তখন জামাতের যে কৃতজ্ঞতা বোধের যে জায়গাটুকু, সেটি কিন্তু কোনোভাবে সে এক্সপোজ করছে না দলটি। বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম প্রোপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আপনি জানেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালিগালাজ হচ্ছে, সবগুলো গালিগালাজের একক অংশীদার হিসাবে জামাত ইসলামের ছাত্র শিবিরের নামটি কিন্তু একদম সর্বমহলে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে
আমরা মনে করছি যে জামাতে ইসলাম একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর আপনি মানে যেটুকু বলেছেন যে জি সমালোচনা হয়েছে অতীতে, এটি আমরা অস্বীকার করছি না তো, যে জামাতকে রাজনীতি অংশীদারিত্ব করার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই সমালোচনা হয়েছে। সেই সমালোচনা হিসাবে তরুণ প্রজন্ম অতীতে আমাদের সমালোচনা করেছে, এখনো কিন্তু আমাদেরকে সেই সময়ের জন্য আমাদেরকে অনেকেই কোশ্চেন করে, সেই কোশ্চেন গুলো মানে ঠিকঠাক উত্তর কিন্তু আমরা সবভাবে দিতেও পারি না। কিন্তু আমরা মনে করছি একটি স্বাভাবিক সময়ে এসে জামাত ইসলামের এখনকার যে না, প্রথম এখনকার কথা যে মুখ, প্রথম কথা আচ্ছা, আমি অতীতের কথা বাদ দিই জনাব নাসিরউদ্দিন, আপনার কথা এটা একদম স্পষ্ট যে আপনি বলছেন যে আপনাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করা হইতেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন, বিএনপির লোকজনকে আসলে চাঁদাবাজি করতেছে না? মানে এটা কি মিথ্যা কথা? আপনাদের জায়গা থেকেও তো অনেকগুলি এগুলি অভিযোগ আমরা পাইতেছি, কিন্তু আপনারা যেটা করতেছেন যে কোনো সময় যে কোনো অভিযোগের পাল্টা হিসাবে আপনারা একটা জামায়াত শিবির নামক একটা আড়াল, একটি 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 শিখণ্ডী আপনারা দাঁড় করাতে চেষ্টা করতেছেন, ঠিক আগের আওয়ামী লীগ সরকারের মতো যা কিছু করে জামাত বিএনপি করে, আপনারাও এই জামাতের নামটি এভাবে ব্যবহার করতেছেন, ঠিক না? না না, আমি খালেদ ভাই আপনার সাথে দ্বিমত পোষণ করছি। জি আমরা তো বলছি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছে নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে, আমরা কিন্তু একবারও বলিনি যদি ভুল ত্রুটি না করে তাহলে আমরা কেন বহিষ্কার করছি। আমরা বলছি যে ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু তার বিপরীতে যে ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে জামাত, বিশেষ করে শিবিরের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজ থেকে বা শিবিরের নেতাকর্মীরা সেই ন্যারেটিভ গুলো অনেক মাত্রা এটাকে বাড়িয়ে তুলছে। অর্থাৎ একটি ঘটনা যে পরিমাণ হাইপ তুলছে সেই হাইপকে অনেক বেশি বাড়িয়ে প্রোপাগান্ডা তৈরি করে জনমনে বিভ্রান্তি তৈরি করছে জামাত এবং শিবিরের লোকজন। আমরা সেটি বলছি, কিন্তু আমরা বলি না যে নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে না, বরং ভুল ত্রুটি করছে। এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন যে গণমাধ্যমের কিছু অংশ আপনি দেখবেন এক ধরনের মিথ্যা অথবা ভুল তথ্য প্রকাশ করে, সব গণমাধ্যম না, সে তথ্যগুলোকে জামাত ইসলাম অথবা শিবিরের লোকজন অনেক বেশি প্রোপাগান্ডা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সাধারণ মানুষকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের বিপক্ষে তারা প্রোপাগান্ডা করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে। আমরা সেগুলো আসলে স্পেসিফিক করছি। আচ্ছা, এবার এই প্রোপাগান্ডাগুলো অনেক বেশি মাত্রায় ছড়াচ্ছে শুধুমাত্র শিবিরের অপরাজনীতি এবং গুপ্ত রাজনীতির করার কারণে। ওকে।